প্রোগ্রামিংয়ের জগতে সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি মাথায় এসেছে এই যে আমরা কম্পিউটারকে দিয়ে এত কিছু করাই, এটা আসলে কিভাবে কাজ করে? কিভাবে একটা যন্ত্র আমাদের নির্দেশ বোঝে? যদি এই প্রশ্নগুলো কখনো মাথায় এসে থাকে, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আজ আমরা একসাথে প্রোগ্রামিংয়ের বিশাল দুনিয়ায় প্রথম পা রাখতে যাচ্ছি, আর আমাদের সঙ্গী হবে পাইথন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো একেবারে গোড়ার একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? আমরা যে বাংলা বা ইংরেজিতে কথা বলি, কম্পিউটার কি সেই ভাষাটা বোঝে? উত্তরটা কিন্তু খুব সহজ, না, একদমই বোঝে না। আর ঠিক এইখানেই আমাদের আজকের যাত্রার আসল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। ব্যাপারটা ভাবুন একবার, আমাদের ভাষা কত সমৃদ্ধ, কত জটিল শব্দ, কত ভাব। আর অন্যদিকে কম্পিউটার, সে বেচারা শুধু দুটো সংখ্যা চেনে, 0 আর 1, মানে 0 আর 1। এই যে এত বড় একটা যোগাযোগের ফারাক, আমাদের কাজ হলো ঠিক এই ব্রিজটা তৈরি করা। তাহলে উপায়টা কি? উপায় হচ্ছে একজন দুভাষী বা অনুবাদক রাখা, এমন একজন যে আমাদের কথাগুলো কম্পিউটারের ভাষায়, মানে ওই 0 আর 1-এ অনুবাদ করে দেবে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেমন পাইথন ঠিক এই অনুবাদকের কাজটাই করে। আমরা আমাদের চেনা ভাষার কাছাকাছি একটা ভাষায় নির্দেশ লিখি, আর সেটাকে ওরা কম্পিউটারের বোঝার মতো করে দেয়। এখন এই অনুবাদকগুলো কিন্তু আবার দুই রকমের হয়। প্রথমটা হলো কম্পাইলার। ভাবুন তো, একজন অনুবাদক যে একটা পুরো বই একবারে পড়ে, তারপর পুরোটা অনুবাদ করে জমা দেয়। যদি একটাও ভুল না থাকে, তাহলেই কাজটা হবে। আর দ্বিতীয়টা হলো ইন্টারপ্রেটার। ওটা হলো একজন লাইভ দোভাষীর মতো, যে কিনা একটা করে লাইন শোনে আর সাথে সাথে অনুবাদ করে। ভুল পেলে সাথে সাথে কাজ থামিয়ে দেয়। জেনে রাখা ভালো, আমরা যে পাইথন শিখছি সেটা কিন্তু এই দ্বিতীয় দলের, মানে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। তো এতগুলো ভাষার মধ্যে আমরা কোনটাকে বেছে নিলাম আমাদের এই যাত্রার জন্য? আমরা বেছে নিয়েছি পাইথনকে। আর একটা কারণ আছে এর পেছনে। যারা প্রোগ্রামিংয়ের জগতে একেবারে নতুন, মানে প্রথম পা রাখছেন, তাদের জন্য পাইথনকে বলা হয় অন্যতম সেরা একটা শুরু। কিন্তু কেন পাইথন এত ভালো? কারণগুলো বেশ সহজ। প্রথমত, এর কোড লেখা আর পড়াটা প্রায় সাধারণ ইংরেজি পড়ার মতোই সোজা। দ্বিতীয়ত, এর ব্যবহার কিন্তু বিশাল। ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবখানে পাইথন আছে। আর সবথেকে বড় কথা কি জানেন? এটা শিখতে আসলেই খুব মজা। আচ্ছা, অনেক তো তত্ত্ব কথা হলো, এবার সরাসরি কাজে নেমে পড়ে কি বলেন? চলুন কম্পিউটারের সাথে আমাদের জীবনের প্রথম কথাটা সেরে ফেলি। প্রোগ্রামিংয়ের জগতে একটা প্রথা আছে, যে কোনো নতুন ভাষা শেখা শুরু হয় হ্যালো ওয়ার্ল্ড বলে। তো চলুন আমরাও সেই প্রথাটা পালন করি। বিশ্বাস করুন, কম্পিউটারের স্ক্রিনে কিছু দেখানোর জন্য পাইথনে শুধু এই একটা লাইনে লিখতে হয়। খুবই সহজ। আমরা শুধু লিখি প্রিন্ট, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কোটেশন মার্ক দিয়ে লিখি হ্যালো ওয়ার্ল্ড। এখানে প্রিন্ট জিনিসটা হলো একটা নির্দেশ। আমরা কম্পিউটারকে বলছি, এই যে ভাই, ব্র্যাকেটের ভেতরে যা লেখা আছে ওটা স্ক্রিনে ছাপিয়ে দাও তো। ব্যাস, এটুকুই। আর এই তো দেখুন, কোডটা চালানোর সাথে সাথেই কম্পিউটার কিন্তু আমাদের কথা শুনেছে। স্ক্রিনে একদম পরিষ্কারভাবে লেখা চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড। হয়তো এটা দেখতে খুব ছোট একটা ব্যাপার মনে হচ্ছে, কিন্তু ভেবে দেখুন, এই প্রথম আমরা একটা যন্ত্রকে নিজেদের নির্দেশ দিয়ে কোনো কাজ করালাম। এটা কিন্তু অসাধারণ একটা অনুভূতি। দারুণ! কম্পিউটার তো আমাদের কথা শুনতে শুরু করেছে, কিন্তু শুধু কথা বললেই তো হবে না, তাই না? ওকে যদি কোনো কাজের কথা মনে রাখতে বলি, মানে ওকে দিয়ে যদি কোনো দরকারি কাজ করাতে চাই, তাহলে তো ওকে তথ্য বা ডেটা মনে রাখা শেখাতে হবে। চলুন এবার সেটাই দেখি, কিভাবে প্রোগ্রামের ভেতরে ডেটা জমা রাখা। প্রোগ্রামিংয়ের ভাষায় তথ্য জমা রাখার এই জিনিসটাকে বলা হয় ভেরিয়েবল। কিন্তু কঠিন নামে যাওয়ার দরকার নেই। সহজ করে ভাবুন, এটা একটা নাম দেওয়া বক্সের মতো। ঠিক যেমন আমরা বাক্সের গায়ে নাম লিখে রাখি যাতে ভেতরে জিনিসটা মনে থাকে, এখানেও আমরা একটা নাম দিয়ে তার ভেতরে যে কোনো ডেটা রেখে দিতে পারি। তবে হ্যাঁ, এই বক্সের নাম দেওয়ার কিন্তু কিছু নিয়মকানুন আছে। যেমন নামের মাঝে কোনো ফাঁকা জায়গা বা স্পেস রাখা যাবে না। আবার নামটা কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। দেখুন, এখানে 9ABC একটা ভুল নাম, কিন্তু ABC9 একদম ঠিক আছে। আর কিছু শব্দ যেমন প্রিন্ট, এগুলো পাইথন নিজের কাজের জন্য রেখে দিয়েছে, তাই সেগুলো আমরা নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, আমরা তো বক্সে ডেটা রাখছি, কিন্তু কম্পিউটার কিভাবে বুঝবে যে বক্সের ভেতরে জিনিসটা কি? ওটা কি একটা সংখ্যা, নাকি কোনো নাম, নাকি অন্য কিছু?
কম্পিউটার তো আর আমাদের মতো বুদ্ধিমান না, ওকে একদম স্পষ্টভাবে বলে দিতে হয়। আর ঠিক এখানেই আসে ডেটা টাইপ বা তথ্যের ধরনের ধারণা। সবার আগে যেটা আসে সেটা হলো ইন্ট। এটা হলো ইন্টিজার শব্দের ছোট রূপ। সোজা কথায় যে কোনো পূর্ণ সংখ্যা, মানে যে সংখ্যায় কোনো দশমিক নেই, যেমন 10, 25 বা -50, এই সব সংখ্যাকে কম্পিউটার ইন্ট হিসেবে চিনে নেয়। যেমন age = 25। কিন্তু সংখ্যায় যদি দশমিক থাকে তাহলে ধরুন কোনো জিনিসের দাম ৪৫ টাকা ৫০ পয়সা বা শরীরের তাপমাত্রা ৯৮.৪ ডিগ্রি। এই দশমিকওয়ালা সংখ্যাগুলোকে বলা হয় ফ্লোট। কম্পিউটার কিন্তু এগুলোকে পূর্ণ সংখ্যা থেকে একদম আলাদাভাবে দেখে। আচ্ছা, শুধু সংখ্যা নিয়ে তো আমাদের চলে না, লেখা বা টেক্সটও তো লাগে, তাই না? যেমন কারোর নাম বা কোনো ঠিকানা। প্রোগ্রামিংয়ের দুনিয়ায় যে কোনো লেখাকে বলা হয় str বা স্ট্রিং। আর কম্পিউটারকে বোঝানোর জন্য যে এটা একটা লেখা, সংখ্যা না, আমরা লেখাটাকে সবসময় একটা সিঙ্গল বা ডাবল কোটেশন চিহ্নের ভেতরে রাখি। আর শেষে রয়েছে খুব মজার একটা ডেটা টাইপ। এর মান হতে পারে মাত্র দুটো, হয় ট্রু মানে হ্যাঁ বা সত্য, আর না হলে ফলস মানে না বা মিথ্যা। একে বলে বুল বা বুলিয়ান। ব্যাপারটা ঠিক যেন একটা লাইটের সুইচ, হয় অন না হলে অফ, এর বাইরে কিছু নেই। পরে যখন আমরা প্রোগ্রামকে দিয়ে সিদ্ধান্ত নেওয়াবো, তখন এই জিনিসটা ভীষণ কাজে লাগবে। তো ডেটা তো বাক্সে ভরা হলো, এখন এগুলো নিয়ে যোগ বিয়োগ গুণভাগ করব কিভাবে? এখানেই আসে অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক চিহ্নগুলো। একদম স্কুলের অঙ্কের মতো। দুটো ইন্ট ভ্যারিয়েবলকে প্লাস চিহ্ন দিয়ে যোগ করা যায়, মাইনাস দিয়ে বিয়োগ, আবার স্টার চিহ্নটা দিয়ে গুণ করা যায়। এই অপারেটরগুলোই আসলে ডেটাগুলোকে নিয়ে আসল কাজটা করে। এখন পর্যন্ত আমাদের প্রোগ্রামটা কিন্তু বেশ ভালো ছাত্রের মতো, আমরা যা বলছি ঠিক তাই করে যাচ্ছে। কিন্তু আমরা যদি চাই যে প্রোগ্রামটা একটু নিজের বুদ্ধি খাটাক, মানে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিক বা একই কাজ বারবার করতে থাকুক, চলুন এবার আমাদের প্রোগ্রামকে একটু স্মার্ট বানানো যাক। প্রোগ্রামকে দিয়ে সিদ্ধান্ত নেওয়ানোর সবচেয়ে সহজ উপায় হল ইফ আর এলস ব্যবহার করা। ভাবুন, আমাদের কাছে এজ নামে একটা ভ্যারিয়েবল আছে। আমরা কম্পিউটারকে বলতে পারি ইফ মানে যদি এজের মান 18 বা তার বেশি হয় তাহলে স্ক্রিনে দেখাও এলিজিবল। এলস মানে আর যদি তা না হয় তাহলে দেখাও নট এলিজিবল। কি সহজ, তাই না? এভাবেই একটা শর্তের উপর ভিত্তি করে প্রোগ্রাম দুটো আলাদা পথে যেতে পারে। কিন্তু ধরুন একটা কাজ একবার না 100 বার করতে হবে। যেমন হ্যালো কথাটা 100 বার প্রিন্ট করতে হবে। আমরা কি প্রিন্ট হ্যালো লাইনটা 100 বার লিখব? না, নিশ্চয়ই না। প্রোগ্রামাররা তো অলস হয়। তাহলে এর সহজ উপায়টা কি? এই সমস্যার সমাধান হলো লুপ, মানে একই কাজ ঘোরানোর চাকা। পাইথনে মূলত দুই ধরনের লুপ খুব চলে। একটা হলো ফর লুপ। এটা আমরা তখন ব্যবহার করি যখন আমরা পরিষ্কারভাবে জানি কাজটা ঠিক কতবার করতে হবে, যেমন 1 থেকে 10 পর্যন্ত গুনতে হবে। আর দ্বিতীয়টা হলো ওয়াইল লুপ। এটা ব্যবহার হয় তখন যখন আমরা জানি না কাজটা কতবার চলবে, কিন্তু একটা শর্ত দিয়ে দেই, যেমন যতক্ষণ পর্যন্ত ইউজার কুইট না লিখছে ততক্ষণ প্রশ্ন করতেই থাকো। শর্ত পূরণ হলে লুপটা থেমে যাবে। একটু খেয়াল করে দেখুন, আমরা কিন্তু খুব অল্প সময়ে অনেকখানি পথ চলে এসেছি। কম্পিউটারকে দিয়ে কথা বলানো শিখেছি, ওর মধ্যে তথ্য জমা রাখতে শিখেছি, ওকে দিয়ে সিদ্ধান্ত নেওয়াতেও শিখেছি, এমনকি একই কাজ বারবার করাতেও শিখেছি। প্রোগ্রামিংয়ের দুনিয়ায় পা রাখার জন্য এটা কিন্তু দারুণ একটা শুরু। তো এখন আসল প্রশ্নটা হলো, এই যে একটা নতুন ক্ষমতা হাতে এলো, এটা দিয়ে কি করা যায়? কারণ প্রোগ্রামিং মানে কিন্তু শুধু কিবোর্ডে কিছু কোড টাইপ করা নয়, এটা হলো সমস্যা সমাধানের একটা অসাধারণ টুল, নিজের আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার একটা পথ। আমাদের চারপাশে কত ছোট বড় সমস্যা আছে, তাই না? ভাবুন তো, এর কোনটা কোডিং দিয়ে সমাধান করে ফেলা যায়? এই ভাবনাটা দিয়েই শুরু হোক আসল যাত্রা। প্রোগ্রামিংয়ের এই পথ চলা চলতেই থাকুক।